ওকে, আজকে আমরা বেসিক কুইক বুকস অনলাইনের ফার্স্ট ক্লাস আমরা আজকে করব। কিভাবে গতদিন আমরা দেখে আসছিলাম হচ্ছে কিভাবে ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং হচ্ছে কিভাবে একটা কুইক বুকসের কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো আলোচনা করার রিজন হচ্ছে আপনারা যখন একদম ফ্রেশ এবং নিউ ক্লায়েন্ট পাবেন তখন কিভাবে আপনারা কাজ করবেন সেটাই আসলে এইখানে দেখানো হয়েছে আজকে টপিকে। যে প্রথম টপিকে দেখানো হয়েছে ফিনিশ দ্য কোম্পানি সেটিং, কিভাবে কোম্পানি সেটিংটা করতে হয়, কিভাবে প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড করতে হয়, কিভাবে সেল সেটিং করতে হয়, কিভাবে এক্সপেন্স সেটিং করতে হয়, কিভাবে টাইম এবং অ্যাডভান্স সেটিং করতে হয়, কিভাবে একটা ইনভয়েস কাস্টমাইজেশন করতে হয়, ট্যাক্স সেটিং এবং চার্ট অফ অ্যাকাউন্টসটাকে কিভাবে সাজাতে হয়। এই প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখার চেষ্টা করব। ওকে, আপনারা যে কোম্পানি ডাটাবেজ নিয়ে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে অ্যালার্গেন, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সে ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডাটাবেজ নিয়ে, সেটা হচ্ছে ইউএসএ বেসড। সেই কোম্পানির ডাটাবেসটাকে আমরা চেষ্টা করব আমাদের কুইক বুকসের ক্লায়েন্ট ভার্সনে ইম্পোর্ট করে। ওকে, ও আরেকটা রিজনের কারণে হইতে পারে ভাইয়া, কারণ হচ্ছে যে ইউকে তে একটু চেঞ্জ আসতেছে, বুঝছেন? মানে আপনার যে প্রো অ্যাডভাইজারি এক্সাম দিবেন সেটার জন্য চেঞ্জের জন্য একটু কিছু কাজ চলতেছে, এটার জন্য প্রবলেম হইতে পারে। মাঝখান দিয়ে যেভাবে আমরা অ্যাকাউন্ট ওপেন করতাম সেটা এখন আর হচ্ছে না, কারণ হচ্ছে ওই যে ব্ল্যাক, ওদের একটা ফ্রাইডে বা ওদের একটা ইয়ে ছিল, অফার ছিল, সেজন্য ওই অপশনটা অফ হয়ে গেছে। একটু ওয়েট করুন, দেখেন কি হয়। তাহলে আজকে আমরা দেখবো বেসিক্যালি গিয়ার আইকন, তাই না? এটা হচ্ছে আমাদের গিয়ার আইকন। গিয়ার আইকন একটু ব্রিফ করে নিই, সেটা হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইনে ব্ল্যাক ব্যানারটা, যেটা ব্ল্যাক ব্যানারটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ব্ল্যাক ব্যানারের মধ্যে আমাদের প্লাস নিউ, যেটাকে আমরা বলি হচ্ছে কুইক ক্রিয়েট, মানে যেখান থেকে সহজে আমরা অনেক কিছু করতে পারি। তারপরে এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম দেখা যাবে উইথ লোগো। তারপরে হচ্ছে কিছু হেল্পের অপশন আসবে, কিছু মাল্টি ডটস বা কিছু অ্যাপসের ইন্টিগ্রেশন করার প্রয়োজন পড়তে পারে। তারপরে যদি আপনার রিসেন্ট কোনো কিছু সার্চ করার প্রয়োজন পড়ে, ধরেন আপনি কোনো কাজ করছেন সেটা ভুলে গেছেন, সেটা আপনি সার্চ বারের মাধ্যমে ওপেন করতে পারেন। তারপর হচ্ছে বেল আইকন। বেল আইকন মানে হচ্ছে নোটিফিকেশন যদি আসে। তারপর এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে গিয়ার আইকন। এই গিয়ার আইকন থেকেই আমাদের অনেক ধরনের সেটিংস গুলো আমাকে বুঝতে হবে। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে আপনার ইনটুইট অ্যাকাউন্ট। আপনার যে শুরুতে ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করছেন যারা, তাদের ইনটুইট অ্যাকাউন্টে যে ইমেইলটা ছিল সেই ইমেইলের প্রথম অক্ষরটা এখানে শো করবে। তা আমরা প্রথমে আজকে চলে যাব হচ্ছে গিয়ার আইকন। গিয়ার আইকন থেকে চলে যাব ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিং। ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। আজকে বেসিক্যালি আমরা এই পুরো সেটিংসটা কভার করব। একটা আপনার ফ্রেশ এবং নিউ ক্লায়েন্টের কিভাবে আপনার কুইক বুকস অনলাইনে তাকে সেট আপ করে দিবেন সেটাই আমরা শিখবো। আমি এই জন্য প্রথম ক্লাসে বলছি আপনার এই কোর্সে আপনারা মানে নিউ ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে মাইগ্রেশনের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় এবং যারা এক্সিস্টিং কুইক বুকসে আছে তাদের কিভাবে মেনটেন করতে হয়, সব জিনিস আমরা এখানে দেখবো। তাহলে আসেন, কোম্পানি নেমের পাশে পেন্সিল আইকনে ক্লিক করব, এখানে বলতেছে কোম্পানি লোগো। এখন লোগোটা কোথায় পাবেন, আমি আপনাদেরকে ড্রাইভের মধ্যে, ড্রাইভটা শেয়ার করবো, সেই ড্রাইভের মধ্যে আমি লোগোটা দিয়ে রাখছি। আপনারা সবাই লোগোটা ডাউনলোড করে নেবেন। ওকে, লোগোটা ডাউনলোড করে নেবেন। তারপরে লোগোটা মধ্যে বাম পাশে পেন্সিল আইকনে ক্লিক করে লোগোটাতে আমরা লোগোটা যখন দিব প্লাসে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার প্লাস অপশনে যাব। তারপর আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এটা আপলোড হয়ে যাবে। ওকে, সেভ। ফ্যানটা ছেড়ে দিতে পারেন, ফ্যানটা একটু ছেড়ে দেন ভাই, পিছনটা অফ করে। হ্যাঁ, তারপরে কোম্পানি নেম। কোম্পানি নেমটা যা আছে তাই রাখলাম, কারণ যাতে আমার বুঝতে সুবিধা হয় আপনারা কে কোন বাড়ি কাজ করছেন সেটা। তারপর লিগ্যাল নেম, ভাই দুইটা নাম থাকতে পারে কোম্পানির। একটা লিগ্যাল নেম, কোনটা লিগ্যাল নেম হচ্ছে যে নামে কোম্পানির ট্যাক্সটা দেয়, ট্যাক্স বা ভ্যাটটা যে নামে কোম্পানি দেয় সেটা হচ্ছে লিগ্যাল নেম। আর আরেকটা কোম্পানি নেম,
কোম্পানি নেম হচ্ছে আপনাদের, মানে আর কি আমি ট্র্যাক করার সুবিধার্থে আপনার কোম্পানি নেম দিবেন, তারপরে নিজেদের নাম দিবেন, তারপরে হচ্ছে ব্যাচ নাম্বার দিবেন। তারপরে আসেন কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে ডাটাবেজের মধ্যে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে রাখছি, রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আসবেন। ওকে, তারপরে হচ্ছে ভ্যাট, ভ্যাট নাম্বার যদি থাকে, এসি কমাই দিব। আপনি যে ডাটাগুলো দিচ্ছেন এটা কি হিসেব পাবো গ্রুপসে? বুঝি নাই। এই যে যে ডাটাগুলা ফেসবুক গ্রুপে পাবেন। ওকে, তারপর হাউস রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের ভ্যাট নাম্বারটা নাই, তাহলে আপাতত ভ্যাট নাম্বার লাগবে না, সেটাকে আমরা সেভ করে দিব। আচ্ছা, তারপরে আসেন কোম্পানি টাইপ, যেটা আমরা দিয়ে আসছিলাম। কোম্পানি যে টাইপটা ছিল সেটা কি ছিল? মেডিকেল, ডেন্টাল এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল। ওকে, আমরা যদি দেখি, এই যেখানে বলাই আছে মেডিকেল, ডেন্টাল অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট মার্চেন্ট হোলসেল। আচ্ছা, তারপর পার্টনারশিপ লিমিটেড কোম্পানি ছিল। তারপরে কোম্পানি ইমেল, ইমেলটা আমরা চেঞ্জ করব। ইমেলটা এখানে দেওয়া আছে, ইমেলটা আমরা দিয়ে নিলাম। ওকে, তারপরে কোম্পানির ফোন নাম্বার, ফোন নাম্বার আমরা এখান থেকে নিয়ে নিই ফোন নাম্বার। ওকে, তারপর তাদের ওয়েবসাইট, কোম্পানির যত ইনফরমেশন আমরা এটার মধ্যে। এই প্রবলেমটা আপনারাও ফেস করবেন। সেখানে বলা হয়েছে ইউ এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আর ওয়ার্কিং অন দ্য সেম টাইম, মানে একসাথে আপনিও কাজ করতেছেন, তারপর হচ্ছে সিস্টেমও একসাথে কাজ করতেছে, তাহলে এরকম প্রবলেম কিন্তু হবে ভাই। তখন আপনার কি করবেন, একটু ডান দিয়ে বের হয়ে যাবেন। ওকে, আবার যাবেন গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। নেটওয়ার্কের ইস্যু। যা যা আপনার থাকবে সেই জিনিসগুলো আপনাকে এখানে ইম্পোর্ট করে দিতে হবে। আবার নেট সমস্যা। ওকে, তাহলে কোম্পানির লোগো নিছে, কোম্পানির নেম, লিগ্যাল নেম, হাউস রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিছে, কোম্পানি টাইপ, কোম্পানির ইমেল অ্যাড্রেসটা সে ঠিক মতো নেয় নাই মনে হয়, হ্যাঁ।
ইমেল অ্যাড্রেসটা নেওয়ার আগে ঝামেলা করছে। ওয়েবসাইটটা দিয়ে দিব, দিয়ে সেভ করে দিব। তারপরে হচ্ছে অ্যাড্রেস, কিভাবে অ্যাড্রেসটা ঠিক করবেন। এখন নর্মালি আগে আমরা ইউএস এর জন্য অ্যাকাউন্টটা ওপেন করতে পারতাম, ইউএস এর জন্য অ্যাকাউন্টটা ওপেন করতে পারতাম, কিন্তু ট্রায়াল ভার্সন শুধুমাত্র এখন ইউকে তে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন আমার কাছে যে ডাটাটা আছে সেটা সম্পূর্ণটা হইতেছে ইউএসএ বেসড কোম্পানির, কিন্তু আমাদের তো লোকেশনটা দিতে হবে। ঠিক আছে, এখন লোকেশনটার জন্য আমি কি করছি, একটা মানে আর কি ইউকের ওই কোম্পানিরই ইউকের একটা লোকেশন ব্যবহার করছি, কারণ ইউকে লোকেশন ছাড়া এখানে আমার নিবে না। দেখেন কান্ট্রিতে যদি আমি সিলেক্ট করি, এখানে যা যা আছে সম্পূর্ণ জিনিসগুলো হচ্ছে মানে আপনার ইউকের। তাহলে আমি এই জন্য ইউকের অ্যাড্রেসটা ব্যবহার করছি। পোস্ট কোডটাকে আমি একটু কপি করে নিব, এখানে দিলাম। তারপর কান্ট্রি হচ্ছে বাকহ্যামশায়ার, বাকহ্যামশায়ার। ওকে, তারপরে হচ্ছে সিটিতে চলে যাব, মার্লো। আমি আপনাদেরকে মনে হয় সম্ভবত বুঝাইতে পারছি, কারণ হচ্ছে ইউএস এর নাম্বার যদি আমি অ্যাড্রেস দিই তাহলে আমার এখানে নিবে না। ঠিক আছে, এই জন্য ওই কোম্পানিরই আমি ইউকের একটা অ্যাড্রেস ব্যবহার করলাম। ওকে, তাহলে আমি এখান থেকে কোম্পানির আন্ডারে দিলাম হচ্ছে কোম্পানির লোগো, তারপরে কোম্পানি নেম, যদি লিগ্যাল নেম আলাদা থাকে তার লিগ্যাল নেমটা দিব, তারপরে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার দিব, কোম্পানি টাইপ যেটা আমরা বাই ডিফল্ট দিয়ে আসছিলাম সেটা এখানে আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার এবং ওয়েবসাইট, তারপরে হচ্ছে অ্যাড্রেসটা দিলাম। এই কয়টা হচ্ছে কোম্পানির আন্ডারে। এরপরে আসেন সেলস, এই অপশনটা একটু আমি পরে করতেছি, বাকিগুলা দেখি। সেলস ফ্রম কন্টেন্ট, ডান পাশে পেন্সিল আইকনে চলে যান। এইখানে প্রথমে বলছে প্রেফার্ড ইনভয়েস টার্ম। ইনভয়েস তো আমরা কি জানি সবাই, ইনভয়েসটা কি? ইনভয়েসটা হচ্ছে অন ক্রেডিট সেলস। অন ক্রেডিট সেলস মানে যদি আপনি বাকিতে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি সেল করে থাকেন সেটাকে বলা হয় ইনভয়েস। ঠিক আছে, এখন এই যেহেতু ইনভয়েস থাকবে, যেহেতু বাকিতে বিক্রি করা হচ্ছে, তাহলে অবশ্যই একটা কি শর্ত দিয়ে দিবে বিক্রেতা, যে এত দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। ঠিক, এটা হচ্ছে প্রথম শর্ত। দেখেন এখানে বলা আছে কত দিনের মধ্যে, নেট 30 ডেজ, নেট 15 ডেজ, নেট 60 ডেজ। এমন না যে আর চেঞ্জ করা যাবে না, পরবর্তীতেও চেঞ্জ করা যাবে, এটা হচ্ছে বাই ডিফল্ট। ঠিক আছে, বাই ডিফল্ট একটা আমরা সেটিংস করে রাখতেছি, পরবর্তীতে গিয়ে তার সেই ডিউ ডেটটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন ধরেন আপনার আরো একটা ডেটের প্রয়োজন, তাহলে আপনি কিসে যাবেন, অ্যাড নিউতে চলে যাবেন। অ্যাড নিউতে গিয়ে আপনি লিখবেন হচ্ছে নেট 20। তাহলে আপনি কয় দিনের জন্য ডিউ ডেটে ফিক্সড করতেছেন, 20 ডেজের জন্য। সেভ করে দেন জাস্ট, দেখেন নেট 20 চলে আসছে। আমি আপাতত ওকে বাই ডিফল্ট 30 দিয়ে রাখলাম। তারপর প্রেফার ডেলিভারি মেথড কিছু করার দরকার নাই, শিপিং অপশনটা অন থাকবে। তারপর কাস্টম ট্রানজেকশন নাম্বার অন থাকবে, সার্ভিস ডেট অন রাখবো, ডিসকাউন্ট অপশনটা অন রাখবো, তারপরে হচ্ছে ডিপোজিট অপশনটা অন রাখবো। ওকে, সমস্যা নাই। তারপর ট্যাগ। আর একটা জিনিস বলে রাখি, আজকে যে সেটিং গুলা, বসে পড়ে এখানে, আজকে যে সেটিং গুলো আছে কিছু সেটিং আমি ইচ্ছাকৃতভাবে অন করব না। কারণ হচ্ছে আমি যদি এখনই আজকের দিনে সবগুলা সেটিং অন করে ফেলি, তাহলে পরবর্তীতে এটার ইম্প্যাক্টটা কি পড়বে বা এটার মানে আর কি অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশনটা কি হবে সেটা আমরা বুঝতে পারবো না। এজন্য আজকে সবগুলো অপশন অন করব না, কিছু অপশন অন করব আমাদের কাজের সুবিধার্থে, আর আমাদের ক্লাসের পারপাসে যে অপশনগুলো সামনে আসবে তখন গিয়ে আমরা সেটা অন করব, নাহলে বুঝতে পারবো না। আচ্ছা, আমরা এটাকে সেভ করে দিলাম। তারপর ইনভয়েস পেমেন্টে আমার কিছু করার দরকার নাই। প্রোডাক্ট এবং সার্ভিস, প্রোডাক্ট এবং সার্ভিসে বলা হয়েছে শো প্রোডাক্ট কলাম অন সেলস ফর্ম। আমরা প্রোডাক্ট এবং সার্ভিসে কলাম চাচ্ছি, সেলস ফর্মে শো আইটেম ও সার্ভিস কোড কলাম এটাও চাচ্ছি, কোড নাম্বার থাকবে, ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, মানে কোয়ান্টিটি এবং প্রাইস রেটটা আমরা ট্র্যাক করতে চাচ্ছি। তারপরে স্টক কোয়ান্টিটি অন হ্যান্ড এটাও আমরা ট্র্যাক করতে চাচ্ছি, তাহলে আমাদের সেভ থাকবে। তারপর প্রোগ্রেস ইনভয়েসিং এই অপশনটা অন করা জরুরি, বাট আমি এখন করব না। কারণ হচ্ছে এখানে বলাই আছে যে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, মানে একটা এস্টিমেট থেকে মানে পার্শিয়াল বা একের অধিক যখন আমরা ইনভয়েস করতে যাব তখন আমরা এই অপশনটা অন করব। তাহলে আপাতত পক্ষে অফ থাকুক।
মেসেজে কিছু করার দরকার নাই, রিমাইন্ডার দিতে পারেন। রিমাইন্ডার দেওয়ার অর্থ হচ্ছে মানে আপনাকে রিমাইন্ড করে দিবে ইনভয়েসের আগে, কতদিন আগে আপনি চাচ্ছেন যে আপনাকে রিমাইন্ড করে দিবে। তাই ধরেন রিমাইন্ডার 1 যদি আপনি সিলেক্ট করেন, আপনি চাচ্ছেন 3 দিন আগে, ডিউ ডেটের 3 দিন আগে রিমাইন্ডার দিবে, আপনি এটাও দিতে পারেন। তারপর আপনি আরেকটা সিলেক্ট করে দিতে পারেন যে হচ্ছে ডিউ ডেটে একটা রিমাইন্ড করে দিল। তারপর আরেকটা দিতে পারেন যে ডিউ ডেটে 2 দিন পরে গিয়ে রিমাইন্ড করে দিল। এটা হইতে পারে, কারণ রিমাইন্ডার তো প্রয়োজন আছে। অনেক সময় দেখা যাবে যে কাস্টমার সে ভুলে যাবে, সে কি পেমেন্ট করার জন্য ভুলে যাবে, তাকে একটা রিমাইন্ডার দিতে হবে না? এখন আপনি চাইলে 3টা রিমাইন্ডার সেট করে দিন, আরো করতে পারেন, সমস্যা নাই। কিন্তু নর্মালি 3টাই হয়, মানে ডিউ ডেটের আগে একটা, ডিউ ডেটে একটা, ডিউ ডেটের পরে একটা। আচ্ছা, আমি আপাতত পক্ষে অন করব না, সে অফ থাকুক। তারপর অনলাইন ডেলিভারির প্রয়োজন নাই। স্টেটমেন্টটা আমরা অন রাখবো, কারণ আমাদের কাস্টমারের সাথে স্টেটমেন্টের বোঝাপড়ার প্রয়োজন আছে। ওকে, এটা গেল আমার অ্যাকাউন্ট সেটিং, এটা পরে আসতেছে। এরপরে আসেন হচ্ছে এক্সপেন্সের এখানে পেন্সিল আইকনে চলে যাব। এখানে আমাকে বলছে বিলস অ্যান্ড এক্সপেন্স, শো আইটেম টেবিল অন এক্সপেন্স অ্যান্ড পারচেজ ফর্ম। আমরা পারচেজ রিলেটেড ফর্মে এক্সপেন্সের জন্য এক্সপেন্স যখন করব তখন আমরা আইটেম টেবিল আমরা দেখতে চাচ্ছি কিনা, অবশ্যই চাচ্ছি। শো ট্যাগ ফিল্ড অন এক্সপেন্স অ্যান্ড পারচেজ ফর্ম, আমরা ট্যাগের প্রয়োজন নাই। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম, অবশ্যই আমরা ট্র্যাক করতে চাচ্ছি এক্সপেন্স এবং আইটেমটা কোন কাস্টমারের কাছে গেছে সেটা। তারপর হচ্ছে মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম আর বিলেবল, এই অপশনটা এখন আমরা অন করব না, এটা অফ থাকবে। তারপর পারচেজ অর্ডার, অবশ্যই পারচেজ অর্ডার থাকতে হবে, মেসেজের কোনো কাজ নাই এই পর্যন্ত। তারপর টাইম, আমি বলে দিছি মানডে, থেকেই তো স্টার্ট হয় তাই না, সানডে অফ থাকে না? এই জন্য ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক বলে দিছি, কিন্তু ওয়ার্ক উইক কর্মদিবস। এই যে একসাথে এই প্রবলেমটা আবার হবে, ডাক দিয়ে বের হয়ে যাবে, মানে আপনি এবং সিস্টেমে একই সাথে কাজ করতে নেয় অনেক সময়, এগুলা ইস্যু না। আর কুইক বুকস এর সময় প্যানিক হবেন না, কুইক বুকস আপনাকে অনেকভাবে ঝামেলা ফেলবে, আগে থেকে বলে দিচ্ছি। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে ঠান্ডা মাথায় ধৈর্যের সহিত কাজ করো, কারণ একবার ভুল হলে ব্যাক এন্ডে ফিরে আসা কিন্তু অনেক কষ্ট। এটা নেই, না এটা অফ ছিল না। টাইম সানডে, এটাকে দিব মানডে করে দিব। তারপর টাইম শিট, আমাদের টাইম শিটের প্রয়োজন আছে, আমাদের কর্মচারীরা কতক্ষণ কাজ করে তাদের টাইম ট্র্যাকিং এর প্রয়োজন আছে। এরপরে আসেন অ্যাডভান্স, এটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা সেটিংস এর ব্যাপার। তাহলে কেউ কি বলতে পারবেন যে ইউএসএ তে কবে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়? এনিওয়ান? হুম, ফেব্রুয়ারি মার্চ জানি কে বললেন জুনগুলো, একটু তাকে দেখতেছি। আপু এটা বাংলাদেশে, এগুলা ব্রেনে রাখতে হবে, কাজ করতে গেলে ব্রেনে রাখতে হবে। জানুয়ারিতে দেওয়া আছে, এই জন্য জানুয়ারিতে নাকি? আচ্ছা, আমি বলে দিই, ইউএস এর হচ্ছে অক্টোবর, আর হচ্ছে ইউকের হচ্ছে আপনার এপ্রিল, ঠিক আছে? ইউকের হচ্ছে এপ্রিল, আর ইউএস এর হচ্ছে অক্টোবর, আপনারা গুগলে সার্চ করলেও পাবেন, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিছি, এই যে অক্টোবর ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। ওকে, তারপরে ট্যাক্স ইয়ার, মানে ওই দিন থেকে ট্যাক্সটা ক্যালকুলেশন হবে, এই জন্য সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার। আর অ্যাকাউন্টিং মেথড মোটামুটি আমরা জানি, এই দুটার সাথে কেউ অপরিচিত কিনা আগে বলেন, অ্যাক্রুরাল এবং ক্যাশ। বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতি আর হচ্ছে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতি, বাংলা বলে দিলাম। কোনটা দিব? ক্যাশ? ক্যাশ না অ্যাক্রুরাল? কেন অ্যাক্রুরাল? ক্যাশ কেন নয়? বকেয়া এবং ক্যাশ গুলো দুইটা ট্রানজাকশন এন্ট্রি করতে পারে। আর ক্যাশ দিলে কি সমস্যা? এরকম উদাহরণ দিতে পারবেন? না না, এই উদাহরণের কথা বলে না, বাস্তব জীবনে এইরকম প্রতিষ্ঠান ব্যবহার করে যে অ্যাক্রুয়ালের একটা উদাহরণ দেন বা ক্যাশের একটা উদাহরণ দেন, ক্যাশ ইউজ করে, ক্যাশ মেথড। ক্যাশ মেথড নরমালি
ছোট খুচরা কোম্পানিগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো ক্যাশ বেশি। গভর্নমেন্ট প্রতিষ্ঠানও ক্যাশে করে না, অ্যাক্রুয়ালেই করে। ওই টালি ইআরপি যারা ব্যবহার করে তারা এখন ক্যাশে রয়ে গেছে। বলেন, কেউ বলতে পারবেন না? আচ্ছা, এখানে বিরিয়ানি কার কার পছন্দ? বিরিয়ানি, কাচ্চি, পোলাও, তেহারি কারোর পছন্দ না? হ্যাঁ, সবারই নাকি পছন্দ ভাইয়া? ইচ্ছাকৃত ভাবে হাত তুলতেছেন না? সবারই পছন্দ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওই যে দোকানগুলো আছে না, তারা কিন্তু ক্যাশ বেসিস মেথড ইউজ করে। বুঝাতে পারছি? তাদের নগদ টাকার লেনদেন হইলেই, মানে আর কি বিরিয়ানি বিক্রি হইলেই কিন্তু তারা লেখে। তারা কিন্তু বাকির কোনো হিসাব করে না। দেখেন, তাদের দোকানে গিয়ে বলবেন, ভাই আপনার বাকি খাতাটা দেন তো, দেখবেন যে বাকি খাতা নাই। হয়তো মুখে মুখে দুই একজন হয়তো নিছে, হয়তো খাবার নিয়ে গেছে, তারা হয়তো রাত্রেই দিয়ে দিবে টাকা, কিন্তু ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবলের কোনো কাজ নাই তাদের। ঠিক আছে, নরমালি হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস মেথড হয়, কারণ হচ্ছে আমরা বাকিতে করি অথবা নগদে করি, যেই ধরনের ট্রানজেকশন হোক না কেন, আমরা অ্যাকাউন্টিং এ লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে, এট দ্য মিন টাইম এই জন্য আমাদের অ্যাক্রুয়াল বেসিস মেথডে দিতে হবে। তারপর ক্লোজ দ্য বুকস, এই কথাটার অর্থ কি? ধরেন আমি অপশনটা অন করলাম, ঠিক আছে, ক্লোজিং ডেট ধরেন আমি 24 সালে ডিসেম্বর 31 পর্যন্ত রাখলাম। তারপরে বলছে দুইটা, আচ্ছা প্রথম অপশনটা নিয়ে আগে কথা বলি। আমি ক্লোজ দ্য বুক অপশনটা দিলাম, ক্লোজিং ডেটটাও দিলাম, তারপরে নিচে দিলাম অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং। মানে ধরেন আপনাদেরকে আমি একটা কাজ দিলাম, ধরেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আপনাদেরকে আমি কাজ দিলাম। এখন আপনি কি করলেন, যে দেখলেন যে মানে আর কি 24 সালে কিছু এন্ট্রিতে ভুল আছে। ঠিক আছে, আমার আরেকজন অ্যাকাউন্টেন্ট আছে, সে কি করছে, কিছু এন্ট্রিতে ভুল করছে। এখন আপনি চাচ্ছেন 24 সালে গিয়ে সেই ট্রানজেকশন গুলাকে ঠিক করে আসার জন্য। আমি যদি এই অপশনটা ডেটটা সিলেক্ট করে দিই, এটা কি দিলাম, অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং ওয়ার্নিং, যখনই আপনি চেঞ্জ করতে যাবেন আমার কাছে ওয়ার্নিং চলে আসবে। ঠিক আছে, আরেকটা হইতে পারে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং অ্যান্ড ওয়ার্নিং এন্টারিং পাসওয়ার্ড, মানে আপনাকে ওই 24 সালে ডাটা কারেকশন করার জন্য আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিব, এই যে এখানে দুই জায়গায় একটা পাসওয়ার্ড সেট করে দিব, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে ঢুকতে হবে, এছাড়া আপনি ঢুকতে পারবেন না। এটা জাস্ট অফ হইতেছে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। তাই আমি বুঝাতে পারলাম? ক্লোজ দ্য বুক শব্দটার অর্থ হচ্ছে আপনি ওই ডেটের পিছনে গিয়ে আর কোনো ডাটার কাজ করতে পারবেন না। আমরা আপাতত এটা অফ রাখবো। ডিফল্ট ট্যাক্স রেট সিলেকশন। আচ্ছা, ট্যাক্স রেট সিলেকশন, ট্যাক্স বেসিক্যালি হয় হচ্ছে তিন ধরনেরই হয়, আগে দুই ধরনের বলা হয়তো। আচ্ছা, একটা হচ্ছে ইনক্লুসিভ, একটা এক্সক্লুসিভ, আর একটা হচ্ছে নো ভ্যাট। কারো আইডিয়া আছে তিনটা সম্পর্কে? ইনক্লুসিভ, এক্সক্লুসিভ? ইনক্লুসিভ হলো ট্যাক্স ভ্যাট সহ আর কি বিলটা হয়, আর এক্সক্লুসিভ হলো ট্যাক্স ভ্যাট ছাড়া আর কি পার্টি বিলটা। আচ্ছা, ধরেন একটা ইনভয়েস করছেন আপনি, ইনভয়েসের প্রাইস হচ্ছে 5,000 টাকা, আপনার প্রোডাক্টের প্রাইস। এই 5,000 টাকার উপরে গিয়ে যদি আমি ট্যাক্সটা ধরি, সেটাকে বলা হবে এক্সক্লুসিভ ট্যাক্স। আর এই 5,000 টাকার ভিতরেই যদি আমার ট্যাক্সটা ইনক্লুডেড থাকতো, তাহলে সেটাকে বলা হয় ইনক্লুসিভ ট্যাক্স। আর নো ভ্যাট মানে কি, সেখানে কোনো ভ্যাট ধরা হয় না। নর্মালি করা হচ্ছে এক্সক্লুসিভ ট্যাক্স, মানে প্রাইসটাকে ক্যালকুলেশন করে দেন তার উপরে গিয়ে ট্যাক্সটা কালেক্ট করতে হয়। ওকে, তাহলে আমরা এক্সক্লুসিভ দিয়ে সেভ করব। এরপরে আসেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, সিআইএস। এটা আমাদের কোনো কাজ নাই, কারণ এটা অন করতে গেলে আমাদের অনেক কিছু লাগবে। যারা কনস্ট্রাকশন বা কন্ট্রাক্টর রিলেটেড যে সকল প্রতিষ্ঠান আছে, তাদের অবশ্যই একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার, তাদের অ্যাকাউন্টস অফিসারের নাম্বার, সবগুলো এখানে দিয়ে সেট আপ করতে হয়। তো এটা আমাদের এখন দেওয়া পসিবল না। আচ্ছা, মেকিং ট্যাক্স ডিজিটাল। কার কার ইনকাম ট্যাক্সের ফাইল আছে? ইনকাম ট্যাক্স জমা দেন না? কেউ দেন না? ফাইল আছে কিনা সেটা বল। আচ্ছা, আছে, যাক। যাই হোক, মানে আর কি অনেক ভুল বশত অনেক আগে ট্যাক্স ফাইল খুলে ফেলছিলাম সেটা। হ্যাঁ, না, ট্যাক্স আমি দিই, ট্যাক্স প্রতি বছরে আমি ট্যাক্স দিই। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতি বছরে ট্যাক্স দিই। আমার যা ইনকাম হয় সেটা নো ভ্যাট হোক, মানে আর কি যে টাকায় আসে সেই টাকায়। হ্যাঁ, পুরাটাই দিই। আমি আমার নিজের ট্যাক্স ফাইল আমি নিজে করি, কাউকে দিয়ে করাই না। আচ্ছা, এখন তো অনলাইনে চলে গেছে, তাই না?
অনলাইনে ই রিটার্ন সেবা নামক একটা অ্যাপস এর মাধ্যমে। ঠিক বাইরের দেশেও এইচআরএমসি মানে মেকিং ট্যাক্স ডিজিটালের আন্ডারে আমি যদি এইচআরএমসির ফুল মিনিংটা বের করি, দেখেন এইচআরএমসি ফুল মিনিং ম্যাজিস্ট্রেট রেভিনিউ অ্যান্ড কাস্টমস। ঠিক আছে, মানে এটা হচ্ছে যারা ইউকে তে বসবাস করে, আমরা অ্যাকাউন্টটা কি ইউকে না, ইউকে ট্রায়াল ভার্সন, তাহলে স্বাভাবিকভাবে এইচআরএমসি কথাটা আসবে। এইচআরএমসির মানে হচ্ছে এইচআরএমসি কানেকশন। দেখেন এখানে কিন্তু লেখা আছে এইচআরএমসি কানেকশন, মানে আপনাকে অনলাইনের সাথে সেটাকে কানেক্ট করে নিতে হবে। তাহলে আমাদের কাছে তো নাই সেটা, তাহলে আমরা সেটা কি করব, স্কিপ করে চলে যাব। কোম্পানি টাইপ পার্টনারশিপ লায়াবিলিটি, তারপর চার্ট অফ অ্যাকাউন্টস। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টস সম্পর্কে কারো আইডিয়া আছে? চার্ট অফ অ্যাকাউন্টস বলতে আমরা বাংলাদেশে বুঝি সেটা হচ্ছে লেজার বুক। লেজার সব থেকে সুন্দর যে জিনিসটা, মানে আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে অ্যাসেট লায়াবিলিটি, তারপর এক্সপেন্স, তারপরে হচ্ছে ইনকাম ড্রয়িংস, তাই না? এই জিনিসগুলার যে মূল নাম থাকে বা হেড থাকে সেটাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। আচ্ছা, যে এনেবল অ্যাকাউন্ট নাম্বার। আর আগে যখন আমরা মানে অনার্সে বা মানে ইন্টারমিডিয়েটে যখন পড়ে আসলাম, তখন খতিয়ানের উপরে বাম পাশে একটা কথা লেখা থাকতো, হিসাবের কোড নাম্বার, যেটা স্যারেরা বলতো যেটা দেওয়া লাগবে না, তাই না? মানে এতগুলো খতিয়ান করবা, ওটা দেওয়া লাগবে না, মানে আর কি আমাদেরকে আগেই মানে আর কি নেগেটিভ সাইডে নিয়ে চলে গেছে। কিন্তু না, বাস্তবিক জীবনে নাম্বারটা অনেক বেশি জরুরি। কারণ হচ্ছে নাম্বার থাকলে আপনার খুঁজে পেতে সেই জিনিসটা সুবিধা হয়। তাহলে অবশ্যই আমরা চাচ্ছি যে আমাদের একটা নাম্বার থাকুক। তাহলে এই জন্য এনেবল এটা করলেও হবে না, আপনাকে এখানে ক্লিক করতে হবে শো অ্যাকাউন্ট নাম্বার, মানে সেই নাম্বারটাও আপনার কাছে কি শো করতে হবে। আর ডিসকাউন্টের যে হিসাবটা আমরা এখানে কিছুই করব না, কুইক বুকস অটোমেটিক্যালি সে একটা চার্ট অফ অ্যাকাউন্টসে নিয়ে নেবে। আচ্ছা, তারপরে আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি আমি এখন অন করব না, ক্যাটাগরি জিনিসটা বলি। ক্যাটাগরি হচ্ছে ক্লাস এবং লোকেশন। আচ্ছা, সুপার শপে তো মোটামুটি সবারই কোনো না কোনো কিছু কেনা হয়, তাই না? এখন সুপার শপ, সবথেকে জনপ্রিয় সুপার শপের নাম বলেন একটা। আচ্ছা, আচ্ছা, যাই হোক, মানে আমরা স্বপ্ন নিয়েই চিন্তা করি। ঠিক আছে, কারণ স্বপ্নতে যখন যাবেন তখন আপনার কি থাকে, মানে বিভিন্ন ধরনের র্যাক থাকে বা বিভিন্ন সাইট থাকে। এই পাশে হচ্ছে বেবি আইটেম, এই পাশে হচ্ছে উইমেন্সদের আইটেম, এই পাশে হচ্ছে গ্রোসারি আইটেম, এই পাশে হচ্ছে আপনার ভেজিটেবল আইটেম, বিভিন্ন ক্যাটাগরি থাকে না? সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখন ধরেন স্বপ্নর যে ব্রাঞ্চের যে দায়িত্বে থাকে, সে বলল যে আমার ভেজিটেবল ক্যাটাগরিতে আমার কতটুকু লাভ হচ্ছে আমি সেটা জানতে চাই। তাহলে সেটা কি স্পেসিফিক্যালি সে বলতেছে আমার এই ক্যাটাগরিতে লাভ কত বা এই ক্যাটাগরি সেল কেমন, সেটা আমার জানার প্রয়োজন পড়তে পারে। তখনই তার অপশনটা ব্যবহার করতে হবে ক্লাস। ঠিক আছে, মানে সেই ক্লাসটা ব্যবহার করবে ওই জন্য। আর হচ্ছে লোকেশন। লোকেশন, লোকেশনটা কেন ব্যবহার করা হয়, কারণ স্বপ্ন বিভিন্ন জায়গায় থাকে। একটু সাইড দিয়ে চলে যান আপু। মানে আর কি স্বপ্ন বিভিন্ন লোকেশনে থাকে, তাই না? বিভিন্ন লোকেশন অনুযায়ী স্বপ্নের যে মালিক, সে চিন্তা করতে পারে যে হ্যাঁ আমার এই লোকেশনে আমার কত বেনিফিট হয়েছে, আমি লোকেশনটাকে কি আদৌ চালাবো কিনা সেটা আমার জানার প্রয়োজন পড়তে পারে, তাই না? ওকে, তাহলে এই ট্র্যাক, ক্লাস এবং লোকেশনটা আশা করি আমরা বুঝতে পারছি যে মানে আর কি ক্লাস কেন করা হয়, লোকেশন কেন করা হয়। তাহলে আমরা আপাতত এটা অপশন অফ রাখবো, এখন কিছু করব না। তারপর এবার আসেন অটোমেশন। আচ্ছা, অ্যাকাউন্টিং এর জন্য বলেন তো অটোমেশন আশীর্বাদ না অভিশাপ? কে কে আশীর্বাদের পক্ষে আছেন? এই সবাইকে অ্যান্সার দিতে হবে, নাহলে কিন্তু জরিমানা করব, মানে আর কি যারা চুপচাপ থাকবেন তাদেরকে জরিমানা করবো আমি। কেন জানেন না কেন? অটোমেশন মানে কি? দিনে তো 24 ঘন্টা বলে বেড়ান যে আমাদের অটোমেটেড হইলে ভালো, অটোমেটেড হইলে ভালো। হ্যাঁ, অটোমেশন সব জিনিসে ভালো না। দেখেন কেন ভালো না, এইখানে দেখেন অটোমেশনে তারা 3টা অপশনে অন করে রাখছে। প্রিফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট। ধরেন আপনি কোন একটা ফর্ম ব্যবহার করতেন, ধরেন আগে একটা ইনভয়েস করে আসছেন, পরবর্তীতে যখন আবার ইনভয়েস করতে যাবেন তখন আগের ডাটাগুলো আবার দেখাবে, সেগুলোকে ডিলিট করবেন? এটা কি আপনার ভালো লাগবে? ডিলিট করে আবার নতুন করে দিবেন? তাহলে এটাকে অফ রাখতে হবে। তারপর অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট, যদি ফেরতের কোনো অপশন আসে তাহলে কি আপনি চান যে অটোমেটিক্যালি সেটা অ্যাপ্লাই হোক না দেখেই? অবশ্যই তো দেখবেন।
তাহলে এটাকে অফ রাখবো। তারপর অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, আপনি কি চান অটোমেটিক্যালি খালি ওই যে বিকাশ অ্যাপের মতো বিল পে অপশনে রাখবেন, মানে আর কি ছেলে মেয়ের মানে স্কুলের বেতন শুধু পেমেন্ট চলে যাবে নাকি? এটা অফ থাকবে, এই জন্য অটোমেশন সব জায়গায় ভালো না। তিনটাই অপশন আমাদের অফ রাখতে হবে। তারপর আসেন প্রজেক্ট, অনেকের এই অপশনটা অফ থাকতে পারে, ঠিক আছে, এটা অন করে রাখবেন। কারেন্সি, কারেন্সিটা ইম্পর্টেন্ট। কারেন্সি আমরা করবো হচ্ছে ইউএসডি তে। আচ্ছা, মাল্টি কারেন্সির কথা বলি। মাল্টি কারেন্সিটা যদি অন করি, তারা আমাকে অনেক ধরনের ওয়ার্নিং দিচ্ছে। প্রথম ওয়ার্নিংটা দিচ্ছে যে আমি এই অ্যাকাউন্টের জন্য আর কোনোদিনও মাল্টি কারেন্সি অফ করতে পারবো না। মাল্টি কারেন্সি কারা ব্যবহার করে? যারা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করে, যারা ই কমার্স, যেমন হচ্ছে অ্যামাজন আছে, তাই না, alibaba.com আছে, তারপরে আরো বড় বড় যারা ই কমার্স রিলেটেড বিজনেস প্রতিষ্ঠান আছে, তারাই তো মাল্টি কারেন্সি গুলো ব্যবহার করে, যাদের মোর দেন ওয়ান কারেন্সি যারা ইউজ করে তাদের ক্ষেত্রে। তাহলে আপনি যখন মাল্টি কারেন্সি, আপনার ক্লায়েন্ট মাল্টি কারেন্সি যখন অন করবে, তখন কিন্তু আর কোনোদিনও এই অ্যাকাউন্টের জন্য মাল্টি কারেন্সি অফ করতে পারবেন না। ঠিক আছে, দরকার হয় তাকে নতুন করে আবার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ভাই আমরা তো ডাটা করতেছি হচ্ছে ইউএস এর, আমাদের ডাটাটা কি ইউএস এর। ইউএস এর ট্রায়াল, কোনো দেশের ট্রায়াল ভার্সন এখন অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র ইউকে ট্রায়াল ভার্সন আছে। মানে আপনাকে প্র্যাকটিস করতে গেলে এই মেথডেই যেতে হবে। ওই ইউকেটটা করতেছি, উপরে সব ইনফরমেশন দিয়ে আসলাম ইউএস এর অনুযায়ী। এই যে অক্টোবর দিয়ে আসলাম না, তাহলে তো এখানে তো আমি এপ্রিলে দিতাম। আচ্ছা, তাহলে ইউএসডি দিয়ে আমরা করব, তারপরে এটা সেভ করব। আর আরেকটা সমস্যা হচ্ছে, যখন মাল্টি কারেন্সি অন করবেন, তখন হোম কারেন্সি অফ হয়ে যাবে, অটোমেটিক্যালি লক হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য যখন মাল্টি কারেন্সি অন করবেন, তখন অবশ্যই মাথায় চিন্তা ভাবনা করেই সেই অনুযায়ী অন করতে হবে। এরপর আসেন ডেট ফরম্যাট। ডেট ফরম্যাটে আসি। ডেট ফরম্যাটে আপনাদেরকে একটা ফরম্যাট দিয়ে রাখছি। ফরম্যাটটা হচ্ছে মান্থ, ডেট অ্যান্ড ইয়ার। মানে আগে মান্থ থাকবে, হ্যাঁ, তারপর কারেন্সি ফরম্যাট ঠিক, তারপর এখানে নিচে অপশনগুলো বলতেছে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। যদি চেক নাম্বার যদি সিমিলার আপনি অন্য জায়গায় ব্যবহার করেন, তাহলে সে আপনাকে ওয়ার্নিং দিবে কিনা। অবশ্যই ওয়ার্ন মি হোয়েন আই এন্টার্ড এ বিল নাম্বার দ্যাট অলরেডি বিন ইউজড ইন ফর দ্যাট সাপ্লায়ার। মানে যদি আপনি প্রিভিয়াসলি কোনো বিল নাম্বার দিয়ে থাকেন, পরে যদি দিতে যান, তাহলে কি সে আপনাকে ওয়ার্নিং দিবে কিনা। তারপরে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড। যদি আপনি সিমিলার জার্নাল নাম্বার ব্যবহার করেন, তাহলে সে সবে অন করবে দিব। তারপরে সব থেকে মানে কি মজার জিনিস হচ্ছে এটা, সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ। মানে এখানে এই সময়ের পরে মানে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি সাইন আউট হয়ে যাবে। ধরেন আপনি এই অ্যাকাউন্টে এইভাবে আছে, আপনার ক্লায়েন্টের কাজ করতে বসছেন, এখন আপনি কি করছেন, অন্য আরেকটা ট্যাবে ইউটিউব চালাচ্ছেন, অন্য আরেকটা ট্যাবে ধরেন ফেসবুক চালাচ্ছেন, অন্য আরেকটা ট্যাবে দেখা গেছে যে অন্য কিছু মানে আর কি মানে কোনো রিসার্চ করতেছেন। ঠিক আছে, আপনার 1 ঘন্টা ধরে খবর নেই যে আপনি কুইক বুকস 1 ঘন্টা ধরে ওই অবস্থায় পড়ে আছেন, অটোমেটিক্যালি সে সাইন আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেভ করে দেব। ওকে, তাহলে কোম্পানির আন্ডারে আমি আরেকবার একটু সামারি করে দিই। কোম্পানির আন্ডারে আমরা লোগো দিব, তারপরে হচ্ছে তার কোম্পানি নেম দিব, লিগ্যাল নেম দিব, তারপরে কোম্পানি টাইপ আমরা বাই ডিফল্ট যেটা করে আসি সেটা, তারপরে কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে কোম্পানির ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, ওয়েবসাইট দিব, তারপরে অ্যাড্রেসটা, শুধু অ্যাড্রেসটাই আর কি, যেহেতু নিচ্ছে না বিধায় আমি ওইভাবে দিছি বাধ্য হয়ে। তারপর হচ্ছে সেলের ক্ষেত্রে এখানে কিছু কাজ করবেন, মানে টার্মটা ঠিক করে দিবেন, ডিপোজিটটা দিতে হবে, ডিসকাউন্টটা দিতে হবে, তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে সব অন থাকবে, প্রোগ্রেস ইনভয়েসিং অফ থাকবে, রিমাইন্ডার অফ থাকবে। এক্সপেন্সের আন্ডারে ট্র্যাক এক্সপেন্স এবং আইটেমটা অন করে দিবেন, আর বাকি অপশনটা অফ থাকবে। তারপর টাইমটা হচ্ছে মানডে থেকে স্টার্ট, ফার্স্ট ওয়ার্কিং ডে, টাইমশিটে সবকিছু অন থাকবে। এবং অ্যাডভান্স অপশনে ফাইন্যান্সিয়াল ইয়ার, তারপরে ট্যাক্স ইয়ার, তারপর অ্যাকাউন্টিং মেথড, এগুলা ঠিক করে দিবেন সবাই। সিআইএস এইচআরএমসি অফ থাকবে। তারপর ডিসকাউন্ট, এই দেখেন ডিসকাউন্ট অ্যাকাউন্ট সে কিন্তু বাই ডিফল্ট নিয়ে নিছে, ঠিক আছে, আমার কোনো কিছু করতে হবে না।
তারপরে ক্যাটাগরি অফ রাখবেন, সম্পূর্ণ অটোমেশন অফ রাখবেন, প্রজেক্টটা অন করে দিবেন, কারেন্সিটা ইউএস ডলারে দিবেন। তারপরে হচ্ছে আদার প্রেফারেন্সে গিয়ে ডেট ফরম্যাট, কারেন্সি, তারপর কিছু ওয়ার্নিং দিয়ে সেট করে দিবেন। বলেন এই পর্যন্ত কারো কোনো মানে স্টিল নাও কোশ্চেন আছে কিনা? পরে বাসায় করতে গেলে সমস্যা বের হবে, সেটা আমিও জানি। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি, বা এখন কোনো একটা জিনিস হয়তো বুঝতে পারতেছেন না। আজকে অনেককে নতুন দেখতেছি, ভালো লাগতেছে অনেকদিন পরে। মানে আর কি প্রথম ক্লাসে শূন্য হীনতায় ভুগতেছিল ক্লাসটা। আমাদের ডুপ্লিকেট লেজার নেম, ওইখানে কি ভার্সন নাম্বারটাও কি কাজ করবে? ভাউসার ভার্সন নাম্বার, ডুপ্লিকেট লেজার নেম, ডুপ্লিকেট লেজার নেম সম্পর্কে যেটা বললেন, ওটা কি ভার্সন নাম্বারের ক্ষেত্রেও কাজ করবে? না শেষ হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে। ওকে, এবার আসেন আমরা গিয়ার আইকন থেকে কোথায় গেলাম একটু দেখাই। অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে সেলস এর অধীনে কাস্টমাইজ করতে যাব। ঠিক আছে, কাস্টমাইজটা কি? আমরা এখানে 3 প্যাটার্নের হয়, মানে ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই একটু, যেটা ওরা একটা বাই ডিফল্ট দিছে প্রিভিউ পিডিএফ। তারা দিচ্ছে না আমাদেরকে। ওকে আচ্ছা, আমরা একটু ইনভয়েসে যাই, নিউ স্টাইলের পাশে ড্রপ ডাউনে ইনভয়েস। এখন ইনভয়েসটা নরমালি এরকম সাদামাটা একটা ইনভয়েস হয়, আমরা এটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব, যে ইনভয়েসটা যখন আমি প্রিন্ট করব তখন যাতে ভালো দেখা যায়। ঠিক আছে, কাস্টমাইজ করা যেটাকে বলা হয়। আচ্ছা, আমি দিলাম হচ্ছে ইনভয়েসের প্রথমে একটা নাম দিতে হবে, কাস্টমাইজড ইনভয়েস। আচ্ছা, তারপরে আসেন, এরপরে আপনার ফ্রন্টটাকে ঠিক করে নিতে হবে, সরি স্টাইলটাকে ঠিক করে, এরিয়া নিউ, এই যে দেখেন স্টাইলটা ডান পাশে দেখাচ্ছে, আপনার কোনটা ভালো লাগে সেই অনুযায়ী আপনি করবেন। ফ্রেশ, তারপর ফ্রেন্ডলি, বোল্ড, সব ধরনের আছে। আচ্ছা আমি আপাতত ফ্রেশটা নিলাম। তারপর হচ্ছে লোগো, লোগোটা আমি লোগো দেখাইতে যাচ্ছি, শো লোগো, দেখেন ডান পাশে দেখাচ্ছে। এখন লোগোর সাইজও আপনি ঠিক করে দিতে পারেন, মিডিয়াম, স্মল, আমি মিডিয়ামটা দিলাম একটু। তারপর প্লেসমেন্ট আপনি যেই কোনো জায়গায় দেখাইতে পারবেন, আমি আপাতত ডান পাশে রাখলাম। তারপরে হচ্ছে কালার, দেখেন কালার এখানে যে কয়টা আছে এর বাইরে কিন্তু করতে পারবেন না। আচ্ছা, যে কোনো কয়টা কালার আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনার কালারগুলা কি চয়েস করতে পারবেন। আমি আপাতত এটা দিলাম। তারপরে হচ্ছে ফ্রন্ট সাইজ, ফ্রন্ট মাত্র এই কয়টা, এই 4টাই হচ্ছে আপনার ফ্রন্ট অ্যাভেলেবেল আছে। ওকে, আমি আপাতত টাইমস নিউ রোমান দিলাম। ফ্রন্টের সাইজটা 8, 10, 12, 12 দিলে ভালো লাগে, 10 দিই, লেখাটা একটু মিডিয়াম থাকুক। তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে যারা প্রিন্ট করেন তাদের জন্য আর কি, বাম পাশে কত মার্জিন, ডান পাশে কত মার্জিন, উপরে নিচে কত, সেই অপশনগুলো এখানে দেখাচ্ছে। আমি এখানে কিছুই করব না। তাহলে আমার প্রথম পার্টের ডিজাইনের কাজ শেষ। তারপরে চলে যাব হচ্ছে কন্টেন্ট, কিছুই তো নাই, তাই না? উপরে ক্লিক করবেন, এটা কি হেডার পার্ট, হেডার পার্টে ক্লিক করলেই আপনার চলে আসবে বিজনেসের নেম, বিজনেসের নেম, এই যে এখানে কি নাম বিজনেস আছে সেটা দেখাচ্ছে। তারপর ফোন নাম্বার, আপনি যদি ফোন নাম্বার না দেখাতে চান আনচেক করে দেন, চলে যাবে। ঠিক আছে, তারপরে ইমেল অ্যাড্রেস দেখাতে না চাইলে তুলে দেন। তারপরে কোম্পানি নাম্বার দেখাতে চাইলে প্লাস নিউতে গিয়ে কোম্পানি নাম্বার দিতে পারেন, এই যে কোম্পানি নাম্বার। আবার চাইলে সেটাকে কি হাইড করা যাবে। তারপরে অ্যাড্রেস যদি দিতে চান তাহলে এই যে অ্যাড্রেস শো করবে, আর যদি দিতে না চান হাইড করে দেন, এই যে হাইড, হাইড হয়ে গেছে। কোম্পানি অ্যাড্রেস না পার্টি? আপনার কোম্পানি অ্যাড্রেস ভাইয়া, আপনি কোম্পানি কাজ করতেছেন, আপনি পার্টিটা নিয়ে আপনার চিন্তা কি, পার্টি যা পারে তাই, তাই না? আপনি তাকে ইনভয়েসটা ধরাবেন, সেটা ইনভয়েসের একটা সৌন্দর্য প্যাটার্ন আছে না, সেটাই করে দেখাচ্ছেন। তারপর ফর্মের মধ্যে কি নামে থাকবে, ইনভয়েস, ইনভয়েসের নামে, ট্যাক্স ইনভয়েস, ভ্যাট ইনভয়েসের নামে থাকবে। আর আরেকটা জিনিস বলেনি, ট্যাক্স এবং ভ্যাট কিন্তু বাইরের দেশে একই, জিএসটি বলেন, ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, সবই কিন্তু একই। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন হওয়া যাবে না। আর কি কি দেখাবে,
শর্ত, ডিউ ডেট, পেমেন্ট ডেট, ভ্যাট নাম্বার সবই ঠিক আছে। এরপর আসেন টেবিল অপশন। টেবিল অপশনের ক্ষেত্রে টেবিল অপশনে আপনি কি কি চাচ্ছেন? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে কি একটা কলাম চাচ্ছেন? এই যে দেখেন কলাম একটা চলে গেছে কিন্তু। আবার একটা দিলে কেমন দেখা যায়? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মানে ডেসক্রিপশন, ক্যাটাগরি আলাদা আলাদা করে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমি চাচ্ছি দুইটাকে আলাদা করে দেখাক। হ্যাঁ, ডেসক্রিপশনটা এইভাবে দেখা। আইটেমের নেম থাকবে, ডেসক্রিপশন থাকবে, ভ্যাটের কলাম, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। আচ্ছা, সব জিনিসই দেওয়া আছে। এরপর আসেন লাস্টে ফুটারের অপশন। ফুটারের মধ্যে কি কি থাকে? সাব টোটাল থাকে, যদি ডিসকাউন্ট দেন ডিসকাউন্টের একটা কলাম থাকবে, ভ্যাটের ক্যালকুলেশন থাকবে, ডিপোজিট থাকবে। দেখেন ডিসকাউন্টের একটা কলাম, ডিপোজিটের একটা কলাম, ভ্যাট সামারি, এই যে নিচে দেখেন না একটা সামারি আকারে আছে ভ্যাট, আমি চাচ্ছি এটা দিব না, আনচেক করে দিবেন, উঠে গেছে। ওকে, মেসেজ। এবার এখানে আমি কিছু লেখা লিখবো। অনেক সময় আমাদের ইনভয়েসে বা চালানের বাম পাশে কিছু লেখা থাকে যে সকল প্রোডাক্টের ওয়ারেন্টি হচ্ছে 6 মাস বা এরকম কিছু প্রোডাক্ট রিলেটেড কিছু লেখা থাকে। ধরেন আমরা লিখলাম if problems product must be returned। দেখেন তো কোথায় এটা লেখাটা উঠতেছে, কোথাও বোঝা যায়? হ্যাঁ, টোটালের উপরে হ্যাঁ, এই যে এই পাশে লেখাটা আসছে। দেখেন আমি লেখাটাকে বড় করে দিই 12, এই দেখছেন লেখাটা আসছে। তারপরে নিচে অনেক সময় কিছু লেখা থাকে যে ধন্যবাদ, আবার আসবেন, বা এরকম গ্রিটিংস রিলেটেড কিছু লেখা থাকে না? আমি লিখি থ্যাঙ্কস ফর কামিং, ফর ভিজিটিং, বা থ্যাঙ্কস ফর চুজিং। ওকে, তারপরে নিচে আমি এটাকে একটু বড় করে দিই 12। দেখেন এটা কোথায় আছে? হ্যাঁ, মাঝখানে। আপনি চাইলে বামে দেখাইতে পারেন, নরমালি কি থাকে? মাঝখানে থাকে, তাই না? মাঝখানে, বাস। আমার এই সেটিংসে মানে কন্টেন্টের পার্টও শেষ। এবার আসেন ইমেল। ইমেলে চেঞ্জ করার কিছু নাই। যখন আপনার ইনভয়েসটা আপনার কাস্টমারকে সেন্ড করবেন, তখন এই যে ডান পাশের প্রিভিউ আকারে যাবে তার কাছে, মানে ইনভয়েসের নাম্বারটা যাবে, তারপরে হচ্ছে ডিউ ডেটটা যাবে, তারপরে হচ্ছে ব্যালেন্স কত ডিউ আছে সেটা যাবে। ঠিক আছে, তাকে এরকম ভাবে একটা ইনভয়েস যাবে। এখানে যে দেখেন কাস্টমারের ফুল নেম দেওয়া আছে, তারপরে যে ওয়ার্ডগুলো লেখা আছে এগুলো হচ্ছে বাই ডিফল্ট। আপনি চাইলে এগুলা কি করে নিতে পারেন? চেঞ্জ করে নিতে পারেন। কোথা থেকে? এই যে দেখেন বাম পাশে মেসেজ টু কাস্টমার, এইখানে আপনি কি লেখাটা চেঞ্জ করে নিতে পারেন। কারণ ইমেল আপনার মতো থাকতেই পারে, আপনি কিছু প্রত্যেকটা কাস্টমারের জন্য এক এক টাইপের লিখতে পারেন, কিন্তু কিছু জিনিস তো কমন থাকে, ওরা কমন টপিকটা দিয়ে দিছে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া মানে হচ্ছে যখন যাকে পাঠাবেন তার নামটা অটোমেটিক্যালি সফটওয়্যার অনুযায়ী সেটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা সবকিছু ঠিক আছে, আমি আর কিছু করব না। ডান। আমি যে এতক্ষণ ডিজাইন করলাম সেটা একটু আমরা দেখব। ওকে, দেখেন কাস্টমাইজ ইনভয়েসটা করলাম, আমি এবার একটু প্রিভিউটা দেখি কেমন দেখা যায়। এই যে এরকম ভাবে প্রত্যেকটা ইনভয়েস হবে। এই যে আপনারা কি করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে রাখতে পারেন, যেখানে রাখতে চান। কাস্টমাইজড ইনভয়েস।
আচ্ছা স্যার, ইনভয়েসটা কি অ্যাকাউন্ট রিসিভেবল এর জন্য করতে হবে এরকম কিছু নাকি? জি, আপু মনে লেটে আসছেন না? আচ্ছা, এক ইনভয়েসটা কি? ইনভয়েসটা বেসিক্যালি হচ্ছে চালান। আপনি যদি অন ক্রেডিটে কারো কাছে সেল করেন, তাহলে তার জন্য কি করতে হয়? একটা চালান রেডি করতে হয়। ঠিক আছে? বা আপনারা দেখবেন যে আপনারা যখন বাসেও যান, বাসে যখন যাতায়াত করেন না, যখন দূর জায়গায় কোনো জায়গায় ট্রাভেল করেন, তখন দেখবেন যে সুপারভাইজারের কাছে একটা চালান থাকে। ঠিক আছে? চালানের মতো থাকে এটা আরকি। আচ্ছা, এখন কাস্টমাইজ ইনভয়েস করলাম ভালো কথা। আমার সব ইনভয়েসে কি তাহলে এভাবে আসবে? না। যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে ডিফল্ট করবেন, বাই ডিফল্ট করে দিতে হবে। এই যে ড্রপ ডাউনের পাশে প্রিভিউ দেখা গেল, আপনি চাইলে এটাকে রিনেম করতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন, মেক ডিফল্ট। আমরা কি করে দিব? ডিফল্ট করে দেব। তাহলে যতগুলো আমরা ইনভয়েস করব, তখন সেটা কি হবে? এই এই ভাবেই আমার কাছে কি শো করবে। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের গিয়ার আইকনসে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর সকল বিস্তারিত জিনিস। মানে আপনারা যখন নতুন কোনো ক্লায়েন্ট পাবেন, তখন নতুন ক্লায়েন্টের এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সে যদি না বুঝে তাহলে তো আপনাকে করতে হবে, আর সে যদি নিজে করতে পারে তাহলে তো ওয়েল, সব থেকে ভালো। ডিপেন্ড করে ভাই, অনেক ধরনের অনেক ভ্যারাইটির পার্সন পাবেন। আমি অনেককে পাইছি, আমি নিজে সেট আপ করে দিছি, আবার অনেকে দেখা গেছে তারা সেট আপ করে আনছে, আমাকে দিয়ে কাজ করায় নিছে। এমনও হইতে পারে। কি রকম আসে সেটা বলা যায় না। ওকে, আমরা কোম্পানি ডিফল্টই থাকে নাকি আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারবো? বুঝি নাই ডিফল্ট সবটাকে ডিফল্ট যেটা থাকে ওইটাকেই কাস্টমাইজ করবে নাকি অ্যাড করতে পারবো আলাদা? কি কি ডিফল্ট থাকে? কাস্টমাইজটা যেটা সফটওয়্যার সেটিং থাকে ওইটাকেই কনফিগার করলাম আমরা যখন এটাকে হুম, কনফিগারই করলাম আপনি ওদের বাইরে যেতে পারবেন না। সেটা মানে আর কি ওরা যে যে জায়গায় আপনাকে দিয়ে দিছে সেটা করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কোম্পানি সেটিং দেখলাম, সেল সেটিং দেখলাম, আমাদের এক্সপেন্স সেটিং দেখলাম, টাইম এবং অ্যাডভান্স সেটিং দেখলাম, কিভাবে ইনভয়েসটা কাস্টমাইজ করতে হয় সেটাও দেখলাম। এরপরে আসেন আমরা দেখব হচ্ছে আমাদের প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড। আচ্ছা, যখন আপনারা মানে আর কি কোম্পানি অ্যাড করতে গেছেন, তখন প্যাকেজ কয়টা দেখাইছিল মনে আছে? এই যে 5টা, তাই না? 5টা প্যাকেজ দেখাইছে। এখন আমরা কোনটা ইউজ করতেছি? প্লাস। মোস্ট অফ দ্য পার্সনই পাবেন হচ্ছে, কারণ কুইকবুকস ইউজ করেই হচ্ছে সিম্পল এবং মিডিয়াম সাইজের, স্মল এবং মিডিয়াম সাইজের যারা বিজনেস ওনার আছে তারা এইগুলো ইউজ করে। আর এটা ইউজটা অনেক বেশি হ্রাস হয় কখন? যখন ট্যাক্স ফাইলিং এর টাইমে। তখন কি করে? তাদের একটা রিপোর্টের প্রয়োজন। আমার কাছে এদিন একটা ক্লায়েন্ট আসছিল, তাকে শুধু রিপোর্ট করে দিতে হবে, তার সব ডাটাই ওকে, শুধু ডাটাগুলোকে ইম্পোর্ট করে রিপোর্ট করে দিতে হবে। ঠিক আছে? রিপোর্ট জেনারেট করে দিতে হবে। এরকম ক্লায়েন্টও কিন্তু পাওয়া যায়। দেখবেন যে সব ডাটা রেডি, সে আপনাকে নক দিবে যে ভাই আমাকে শুধু রিপোর্টটা করে দেন। তাহলে আপনার কি কাজ? সবগুলা ডাটাকে নিয়ে এসে ইম্পোর্ট করে সেটিং করে সেগুলোকে দেওয়া। আচ্ছা, এখন আমরা যেহেতু প্লাস ব্যবহার করতেছি, তাহলে প্লাসের উপরে অ্যাডভান্স, অ্যাডভান্স কি কেউ ব্যবহার করে না? অবশ্যই ব্যবহার করে। এটা আরেকটু হাতের কাজ পাকা হইতে হইতে যাবে না আর কি অ্যাডভান্সে। এখন আমরা প্যাকেজ গুলাকে আপগ্রেড এবং ডাউনগ্রেড করে দেখাবো। এটার জন্য আমাকে যেতে হবে গিয়ার আইকন। গিয়ার আইকন থেকে আমাদের সাবস্ক্রিপশন এন্ড বিলিং, গিয়ার আইকন থেকে আমাদের সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে যাব। আমাকে এখানে দেখাচ্ছে কুইকবুকস প্লাস, ট্রায়ালটা কবে শেষ হবে সেটাও তারা দেখাচ্ছে। ঠিক আছে? মানে আর কি ফেব্রুয়ারির 24 তারিখ, 2/24/2025 না, ফেব্রুয়ারি 24 তারিখে আর কি দেখাচ্ছে। আচ্ছা, আপনারা এখানে গেলেও আপনাদের ট্রায়াল কোম্পানির ইয়েটা দেখতে পাবেন। এখন এখানে বলা হইতেছে ডাউনগ্রেড ইওর প্ল্যান, ক্যান্সেল ইওর ট্রায়াল, আপগ্রেড ইওর প্ল্যান, তাই তো? আচ্ছা, এখন আমি এটাকে আগে ডাউনগ্রেড করে দেখাবো, না আপগ্রেড করে দেখাই আগে। আপগ্রেড ইওর প্ল্যান। তাহলে আমরা প্লাস থেকে যাব হচ্ছে উপরের দিকে আর একটা মাত্র লেয়ার, সেটা কি? অ্যাডভান্স। আমরা অ্যাডভান্সে যাব। এই যে দেখেন কারেন্ট প্ল্যান, অ্যাডভান্স। এখন নিচে যদি আমি একটু ছোট করি জিনিসটাকে, দেখেন নিচে অনেকগুলো গ্রিন সিগন্যাল দেখাচ্ছে না? এটার মানে কি? আমি যখন এই প্ল্যান থেকে এই প্ল্যানে শিফট করব, তখন আমি এই জিনিসগুলো এক্সট্রা করে পাবো। চুজ প্ল্যানে যাব,
ওয়েলকাম টু কুইকবুকস অ্যাডভান্স। আপনারা এই জায়গাটার একটা স্ক্রিনশট নেবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা একবার প্লাসে সরি অ্যাডভান্সে গেছেন। দেখেন বাম পাশে অনেকগুলা প্যানেল চলে আসছে না? এই দেখেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং আসছে কিন্তু। তারপর আবার দেখেন গিয়ার আইকনে যদি যাই, অনেকগুলো আসছে না? এত কি ছিল প্লাসে? এতগুলা ছিল না। তাহলে আমরা কোথায় আসলাম? প্লাস থেকে অ্যাডভান্সে চলে আসলাম। এবার আবার আসেন, ধরেন সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে গেলাম। এবার কি আপনার সুযোগ কি ডাউনগ্রেড করার, তাই না? আপনি চাইলে ট্রায়ালটা ক্যান্সেলও করে দিতে পারেন। আচ্ছা, ডাউনগ্রেড ইওর প্ল্যান। এই যে ডাউনগ্রেড, আপনি কোন প্ল্যানে আছেন? প্লাস, এসেনশিয়াল না সিম্পল স্টার্ট? আমি প্লাসে যেতে চাই। আচ্ছা, ভালো কথা, প্লাসে যাব। এই যে এখানে কি বলছে, হিয়ারস হোয়াটস গোয়িং অ্যাওয়ে, মানে আপনি যদি প্লাসে আসেন কি কি আপনার হাত থেকে চলে যাবে। ঠিক আছে, অনেক কিছু, তাই না? অ্যাডভান্স ব্যবহার করার মজাই আলাদা। আমরা যারা নতুন আসছি এই লেভেলটা একটু কি ছোট করে ব্রিফিং দেওয়া যাবে? কোনটা? এই 5টা লেভেলটা। চেঞ্জ প্ল্যান, ওয়েট, চেঞ্জ প্ল্যান। তারপরে এইখানে একটা স্ক্রিনশট নেবেন আপনি যে প্লাসে আসছেন। এই যে প্লাসে চলে আসছেন, আবার আগের জায়গায় কি আমরা স্বমহিমায় চলে আসছি প্লাসে। ওকে, এবার যে ভাই বলছেন যে গত দিনের ভিডিওটা দেখবেন আগে, ঠিক আছে? আর এখানে 5টা প্যাকেজ, 5টা প্যাকেজের ভিতরে সব থেকে বেশি ইউজেবল হয় হচ্ছে প্লাস। ঠিক আছে, প্লাস আমি বলছি সবাইকে, এই যে নিচের যে ডেসক্রিপশন গুলা দেওয়া আছে, এই যে নিচের ডেসক্রিপশন গুলাকে পড়লে আপনি দেখা গেছে যে একটা কম্পারিজন বুঝতে পারবেন যে হ্যাঁ কোনটা কাকে করা উচিত। আপনার ক্লায়েন্টকে অবশ্যই সাজেস্ট করতে হবে যে কোনটা তার জন্য বেটার। ঠিক আছে, এখন অবশ্যই আপনাকে এই জিনিসগুলা পড়ে ব্রেনে রাখতে হবে, এমন না যে সব মুখস্থ রাখতে হবে। আপনি এসে প্রতি সময় চেক করতে পারবেন, কারণ এটা তো অনলাইনের জিনিস, তাই না? অনলাইনে থাকবে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কোন প্যাকেজ ব্যবহার করা উত্তম, তখন আপনি সেই অনুযায়ী তাকে সাজেস্ট করবেন। সোল ট্রেডার এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবহার হয়, সোল ট্রেডার এবং সিম্পল স্টার। আর এদিক থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্মল এবং মিডিয়াম সাইজ যে সকল প্রতিষ্ঠান আছে তারা ব্যবহার করে। হ্যাঁ, আমি তো মনে হয় এসেনশিয়ালে অ্যাকাউন্ট ওপেন করছিলাম মনে হচ্ছে। তাহলে কি আমি ক্লাসে শিফট করে নেন। শিফট করে দেবো? হ্যাঁ, এটা কি ট্রায়াল বেসিসে খোলা না? জি, 30 দিন পরে এই অ্যাকাউন্টের মেয়াদ শেষ। ঠিক আছে, আমি ওই ভিডিওতে বলে রাখছিলাম 30 দিন পরে আবার সিমিলার ভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। হ্যাঁ। ওটা কিসে পাবেন? ক্লাস শেষে গ্রুপে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, ওইখানে পাবেন সব ভিডিওগুলো আর ডকুমেন্টগুলো। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সেটিং কমপ্লিট। এবার আসেন ট্যাক্স, ট্যাক্স অপশনে চলে যাই। ট্যাক্স বা ভ্যাট, এখানে বলছে সেট আপ ভ্যাট, মেকিং ট্যাক্স ডিজিটাল। আপনাকে কানেকশনের জন্য এই যে এন্টার ইওর ভ্যাট ডিটেলস, আমার কাছে ভ্যাট ডিটেলস থাকলেও আমি কি কুইক বুকসের সাথে কানেক্ট করতে পারবো না, কারণ এখানে কি পাসওয়ার্ড চাবে। ঠিক আছে, অথরাইজড এর একটা পাসওয়ার্ড চাবে। আমাদের কাজ কিন্তু এখানে না, আমাদের কাজ হচ্ছে এই প্যানেলটাকে সরাইতে হবে। ঠিক আছে, বাস্তবিক জীবনে কিন্তু আপনার ক্লায়েন্টই এটা কাজ করে রাখবে, এমটিডির কাজটা কি আপনার ক্লায়েন্টই করে রাখবে, কিন্তু আমাদের প্র্যাকটিস তো এখানে না। এখানে কি কি লাগবে, আপনার ভ্যাটের ডিটেলস লাগবে যেটা ক্লায়েন্ট দিবে, তারপরে হচ্ছে কুইক বুকস এর সাথে সেটা কানেক্ট করতে হবে কনফার্মেশন দিয়ে, আর এটার জন্য ইন্টারেক্ট যাতে আইডিটা যাতে ঠিকঠাক মতো এইচআরএমসি এর সাথে কানেক্ট হয়, এটা ঠিক করতে হবে। তাহলে আমরা আপাতত পক্ষে আমরা একটা যে কোনো একটা ডামি দিয়ে জিনিসটাকে সরানোর চেষ্টা করব। ঠিক আছে, ডামি একটা সেট আপ করবো। এখানে বলছে এজেন্সি ভ্যাট, ভ্যাট ক্যালকুলেশন হবে হচ্ছে কি অক্টোবর, কোয়ার্টারলি ক্যালকুলেশন হয়। আর ভ্যাটের যেটা স্কিম, ভ্যাট অবশ্যই কি ক্যাশ বেসিসে কালেকশন করা হয়। আর ভ্যাটের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জাস্ট নেক্সট দেব। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের মূল প্যানেল।
ওটা যদি আমি ডামি ভাবে ক্রিয়েট না করতাম আমার কাছে কিন্তু কোনোভাবে এটা আসতো না। ঠিক আছে, আমার এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। আমার মূল কাজ হচ্ছে অ্যাড ট্যাক্স। এটা হচ্ছে আমার ভ্যাটের প্যানেল। ভ্যাটের প্যানেলের মধ্যে আমরা চলে যাব হচ্ছে অ্যাড ট্যাক্স। এইখানেই তিনটা কাজ। আমি একেবারে সিম্পল ভাবে বুঝাই। কাস্টম ট্যাক্স, গ্রুপ ট্যাক্স, আর একটা হচ্ছে ট্যাক্স রেট। কাস্টম ট্যাক্স কি আগে এটা বুঝাই। কাস্টম ট্যাক্স হচ্ছে, ধরেন আপনার এই কুইক বুকসে ভ্যাট অ্যাড করা আছে হচ্ছে 15%। ঠিক আছে, এখন আপনি নতুন করে 20% একটা ভ্যাট অ্যাড করতে চান, তাহলে ব্যবহার করবেন কি কাস্টম ট্যাক্স। তারপরে গ্রুপ ট্যাক্স। এখন কোন একটা প্রোডাক্ট, তার উপরে আপনার দুই ধরনের ট্যাক্স আরোপ করতে হয়। কোন একটা প্রোডাক্ট, তার উপরে দুই ধরনের ট্যাক্স একসাথে আরোপ করতে হচ্ছে, তাহলে আপনি তো একটা প্রোডাক্টের জন্য একবার ট্যাক্স অ্যাড করবেন। এখন যেহেতু আপনাকে দুইটা ট্যাক্স অ্যাড করতে হচ্ছে, আপনাকে কম্বাইন্ডলি একটা রেট সৃষ্টি করতে হবে। ধরেন 20% আর 25%, তাহলে দুইটা মিলে কত হয়? 45% আপনি ডিরেক্ট অ্যাড করতে চাচ্ছেন। কারণ আপনাকে অ্যাড করার সুবিধা কিন্তু একটা দিবে। দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই, আমি যে কোনো একটা ইনভয়েসে যাই, দেখেন এখানে ভ্যাটের কলাম কি একটা না? এখন একটা প্রোডাক্টের জন্য কি আপনি চাইলেও কি দুইটা ভ্যাট অ্যাড করতে পারবেন? করতে পারবেন না। এই জন্য ওই যে কম্বাইন্ডলি একটা ভ্যাট আপনাকে ক্রিয়েট করতে হবে। এই জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে? গ্রুপ রেট। আর তাহলে ট্যাক্স রেটটা কখন ব্যবহার করবেন? আপনার স্টিল নাও একটা ভ্যাট আছে, ধরেন 10% সেলস ভ্যাট আছে। ঠিক আছে, এখন তার ভিতরে যদি আপনি 10% আরো একটা ভ্যাট অ্যাড করতে চান সেলস নামে, মানে যেটা স্টিল নাও আপনার কাছে আছে, তার ভিতরেই যদি আপনি আরো একটা ট্যাক্স বা ভ্যাট রেট অ্যাড করতে চান, সেটাকে বলা হবে কি ট্যাক্স রেট। ঠিক আছে, তাহলে আমাদের মূল কাজ, যখন আমরা ট্যাক্স গুলাকে অ্যাড করব, আমাদের কাজ হবে কি কাস্টম ট্যাক্স রেট হিসেবে অ্যাড করা। তাহলে আপনাদের যে ফাইলটা আমি শেয়ার করব ক্লাসের পরে, সেখানে আমি এখানে ভ্যাটের কথা বলে দিছি। সেলস ট্যাক্স রেট 10%, পারচেজ ট্যাক্স রেট 8%, জিরো রেটেড ট্যাক্স 0%। ঠিক আছে, আমরা এই ট্যাক্স গুলাকে অ্যাড করব। তাহলে আমরা চলে যাব হচ্ছে কাস্টম ট্যাক্সে। ট্যাক্সের নেম দিব হচ্ছে সেলস ট্যাক্স। ওকে, আর যখনই ট্যাক্সের নাম দিবেন, সেই নামে স্যার সেলস ট্যাক্স ছাড়া আর কোনো কি ট্যাক্সের নাম আছে নাকি? এখন ট্যাক্সের নাম আপনার যেই দেশের ক্লায়েন্ট, সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই ট্যাক্স রেট এইভাবে অ্যাড করেন। ঠিক আছে, কারণ এক এক দেশের প্রোডাক্ট এবং সার্ভিসের ট্যাক্স রেট কিন্তু এক এক রকম। বাংলাদেশে একরকম, আপনি ইন্ডিয়াতে গেলেও একরকম, তাই না? আপনার ক্লায়েন্ট আপনাকে সাজেস্ট করবে। যখনই না বুঝবেন, ক্লায়েন্টের দ্বারস্থ হইতে হবে। আচ্ছা, তাহলে ট্যাক্সে যে নাম দিবেন সেই নামে কিন্তু একটা এজেন্সি ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। এটা তারপর ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল। কবে থেকে স্টার্ট হবে? অক্টোবর 1 তারিখ থেকে। এইচআরএমসির ক্যালকুলেশনও হবে কোয়ার্টারলি। রিপোর্টিং মেথড হচ্ছে ক্যাশ। কালেকশন অন সেল কত পার্সেন্ট? 10%। আর পারচেজের উপরে ধরতে বলছিলাম, তাই না? কত? 8%। পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল। রিক্লেমেবল শব্দটার অর্থ হচ্ছে যদি কোনো কারণে ট্যাক্সটা ফেরত আসে, তখন আপনার কি হবে সেটা যাতে অটোমেটিক্যালি যাতে কুইক বুকস ক্যালকুলেশন করে নিতে পারে, এই জন্য এই অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। সেভ করে দেব। এই পারচেস রেটটা কি চেঞ্জ হবে এরকম কিছু? না, এরকম কিছু না। ট্যাক্স ধরা হয়েছে, আপনি কোনো প্রোডাক্ট পারচেজ করতে গেছেন, সেখান থেকে আপনি রিফান্ড পাইছেন, এটা এটাকে বলা রিক্লেমেবল। ওকে, দেখেন একটা প্যানেল ওপেন হয়ে গেছে। ডান পাশে চলে যাব, এই যে সেলস ট্যাক্সের একটা প্যানেল। এটা আরো বিস্তারিত আমরা আলোচনা করব লাস্ট ক্লাসে, কারণ এই প্যানেলে অনেক কিছু করার আছে। কারণ ট্যাক্স ভ্যাট আমাকে দিতে হবে না, এটা আমাদের লাস্ট ক্লাস। আমরা জাস্ট কি করলাম, ট্যাক্সটাকে অ্যাড করলাম।
এরপর আসেন একটা জিরো রেটেড ট্যাক্স আমি অ্যাড করি। জিরো রেটেড ট্যাক্স, ওকে। স্টার্ট হবে হচ্ছে অক্টোবর, কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড হবে ক্যাশ। সেলের উপরে কত? 0%, তাই না? পারচেজের উপরেও কি দিতে হবে? 0% দিতে হবে। ডান পাশে যায়, এই যে জিরো রেটেড ট্যাক্স। এখন আপনি চাচ্ছেন এই ট্যাক্সটাকে মানে এডিট করার জন্য, এই যে দেখেন এখানে এডিট দেওয়া আছে না, এডিট ড্রপ ডাউনে গেলে এডিট সেটিং, মানে সেটিং যা যা করে আসছেন এই যে সেটিং গুলাকে চেঞ্জ করতে পারবেন, কোয়ার্টারলি, অক্টোবর, নেম, ঠিক আছে, এই জিনিসগুলো। এখন আপনি চাচ্ছেন রেটটাকে চেঞ্জ করার জন্য, তাহলে এই যে এডিট রেটে যেতে হবে। এই যে এডিট রেটে গিয়ে এডিট অপশন, এই যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন সকল কিছু। এই যে ডেটটা ভুল আসছে, দেখছেন ডেটটা ভুল আসছে, তাহলে আমাকে দিতে হবে কি 1970 সাল চলে আসছে। আচ্ছা, তাহলে আমি আরো দূরে নিয়ে চলে গেছি। ওকে, ক্যালকুলেশনটা হবে 24 সাল থেকে, ঠিক আছে, সে অনুযায়ী, কারণ আমরা প্র্যাকটিস করবো ডাটাটা হচ্ছে 24 সালের ডাটা দিয়ে। বুঝাইতে পারছি ভ্যাট এবং ট্যাক্সেরটা কিভাবে অ্যাড করে। এবার দেখেন আমরা যদি ইনভয়েসে যাই, ইনভয়েসে গেলে এই জিনিসটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। এই দেখেন কি যে একটা অবস্থা, এখানে জিরো রেটেড চলে আসে, এই যে সেলস ট্যাক্স চলে আসে, তাই না, 10%, আর বাকি যেগুলো সেগুলো বাই ডিফল্ট থাকে, এটা নিয়ে আপনার টেনশনের কিছু নাই। এই যে এটা এগুলা কি বাই ডিফল্ট থাকে, অনেক কিছুই কুইক বুকস আপনাকে বাই ডিফল্ট দিয়ে রাখবে। ওকে, স্যার কুইক বুকস এর কাজের জন্য মানে ক্লায়েন্ট খুঁজতে কি হবে? এটা তো আপওয়ার্ক ফাইবার আপডেট বুঝছেন ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন, এই বাকিরা বলেন যারা প্রথম ক্লাস করছেন, বলেন ক্লায়েন্ট কোন কোন মার্কেট প্লেসের কথা বলছি, আর 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 গ্লাসডোর, ইনডিড, হ্যাঁ, এগুলো মার্কেট প্লেসের ক্লাসে আমরা দেখব, ঠিক আছে। জি, গ্লাস ডোর নাম অনেকে প্রথম শুনতে আছে, স্যার এটা গ্লাস, এই যে দেখেন এই যে গ্লাস ডোর, ইমেজ দেখাতে হবে, ইমেজ দেখলে চিনতে পারবেন, এই যেটা। আর ইনডিড, ইনডিড চিনেন? ইংরেজি নাম শুনছি। এগুলো কি সব কি ওই যে ইয়ার মতো লিঙ্কডইনের মতো নাকি আপওয়ার্ক? লিঙ্কডইনের মতো, মানে এগুলো আমি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে পারবো তাই না? ইনশাল্লাহ আমিও অ্যাকাউন্ট ওপেন করবো আপনাদের সাথে, ইনশাআল্লাহ। দেখা যাক। হ্যাঁ, এগুলো মার্কেট প্লেসের ক্লাস, আপনারা অনেক কিছু মিস করে গেছেন যারা প্রথম দিন আসেনি, তাই না? গ্রুপে ভিডিও ওকে, আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টসটা আমরা নেক্সট দিনই করব। চার্ট অফ অ্যাকাউন্টসটা আজকে একটা করে ইয়ে করব না, কারণ হচ্ছে ম্যানুয়ালি যদি শিখতে হয় একদিনে আমরা শিখবো, ম্যানুয়ালি আর ইম্পোর্টিং এটা একদিনে শিখবো।
আচ্ছা, এবার আসেন গ্রুপ ট্যাক্স রেটটা একটু দেখায় দিই। গ্রুপের ট্যাক্স রেটটা কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু দেখায় দিই। ওকে, গ্রুপ রেটটা অ্যাড করার আগে আমার আরো কিছু ট্যাক্স রেট আমি অ্যাড করি আগে, তাহলে দেখেন। ধরেন আমি অন্য একটা নাম দিয়ে ট্যাক্স রেটটা অ্যাড করি। অন্য একটা নাম দিয়ে ট্যাক্স অ্যাড করতেছি, ঠিক আছে? মাল্টি কারেন্সি ট্যাক্স, অক্টোবর কোয়ার্টারলি রিপোর্টিং মেথড ক্যাশ। আচ্ছা, এইখানে যে একটা কাজ করব ভালো করে খেয়াল করেন। আচ্ছা, 15% ধরে, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, দেখেন আমি কি করলাম, সেলের উপরে একটা সেলস রেট ধরলাম 15%, আবার পারচেজের উপরে আমি একটা রেট ধরলাম 15%। রিজন কি, যখন আমি সেলস রিলেটেড ফর্ম ব্যবহার করতে যাব তখন 15%টা পাবো, আবার যখন পারচেজ রিলেটেড কোনো ফর্ম ব্যবহার করতে যাবো তখনও 15% পাবো। মানে বারবার অ্যাড করার ঝামেলা থেকে দূর করার জন্য এই কাজটা করলাম। দেখেন আমি এটাকে আগে সেভ করি, তাহলে বুঝতে পারবেন। এটা জন্য চলে যাব হচ্ছে, একটু রিলোড দিনই। প্যানেল অ্যাড হয়েছে, মাল্টি কারেন্সি অ্যাড হয়েছে। ইনভয়েসে যাব একটা, ইনভয়েসে দেখেন এখানে আমাদের কি রেট পাওয়ার কথা, ওই যে সেলস এর যেটা 15%, তাই না? এই যে দেখেন তো মাল্টি কারেন্সি কত, 15% আসছে না? আবার আমি একটা এক্সপেন্সে যাব, দেখেন ধরেন এক্সপেন্সে আমি গেলাম, দেখেন এখানেও কি 15% আসছে না? যদি এই কাজটা না করতাম তাহলে আমাকে দুইবার কাজটা অ্যাড করে তারপর আসা লাগতো। মানে একই নাম ব্যবহার করে সিমিলার রেট আমি ধরতে পারি, এটা আমি দেখালাম। ঠিক আছে, ওকে। এবার আসেন আমি সেলস সেক্টরে যাই। মাল্টি কারেন্সি কত, 15% না? সেলস ট্যাক্স কত, 10%। তাহলে দুটো যোগ করলে কত হবে, 25%। আমি একটা নতুন একটা ট্যাক্স রেট বানাবো, গ্রুপ ট্যাক্স রেট, সেটা কত পার্সেন্ট হবে, 25%। আসেন, আবার কেউ হতাশ হয়ে যায় না শুরুতেই, ঠিক আছে? আমার 60টার ব্যাচ হইতেছে, এর আগে আপনাদের আগে যে ব্যাচটা সে ক্লোজিং গেছে, সেই ব্যাচে 60টা স্টুডেন্টরা দাঁড়ানোর জায়গা ছিল না, সামনে এই পাশে দাঁড়ায় ক্লাস করছে। না 4টা না, 60টার যে ব্যাচটা, 7টা থেকে 9টা হোক 10টা, জি হ্যাঁ। হ্যাঁ, আমরা ভালো আছি। আপনার ভালো আছেন? আচ্ছা, যাক, ওই ব্যাচেরই একজন মানে আর কি কুইক বুকস এর কুইজে ফার্স্ট হয়েছে। আমার একটা স্টুডেন্ট কুইক বুকস এর যে কুইজ গুলো হয়, ওয়েবিনার গুলো হয়, সেখানে বেচারা গিফট পাইছে, কিন্তু আনফরচুনেটলি সে ইয়ে করতে পারে নাই, আনতে পারে নাই। কারণ গিফট গুলা যেখানে আসে শিপমেন্ট আসবে না বাংলাদেশে, ইউকে তে। শুধু তার না, আমারটাও আটকে গেছে। আমি আরেকটা সেমিনার অ্যাটেন্ড করছিলাম, আমার জন্য কুইক বুকস প্রতি বছরই আমাকে কিছু না কিছু গিফট তো দেয়। থাকবে ওখানে অ্যাড্রেস দিয়ে দিই দুটা। হ্যাঁ এর করা যায় না? হ্যাঁ, পাঠানো যাবে, তার অ্যাড্রেস দিয়ে সে অনুযায়ী ইয়ে করবেন। এখন ইউএস এর হইলে না আমি তাকে এনে দিতে পারতাম, আমার কানেক্টিভিটি হইতেছে ইউএসএ বেশি, ইউকে হলে বলেন। তাহলে এই কয়টা দিন আগে আসতেন। আমার 20টা ওয়াটার পট কুইক বুকস থেকে আছে, যাক তাহলে তো আমার 20টা ওয়াটার পট, 20টা প্যাড, 20টা কলম,
তারপর কুইক বুকস এর থেকে মোটামুটি গিফট পাঠানো হয়েছে বাংলাদেশি টাকায় 3.5 লাখ টাকার গিফট পাঠাইছে। আমি কোনো কিছু নিতে পারি নাই। পরবর্তীতে তাদেরকে বলছি, কারণ এলিট অ্যাডভাইজার আমাকে প্রতি বছরে একটা না একটা রেমুনারেশন তারা দিবে। পরে আমি বলছি আমাকে এক কাজ করেন, আমাকে গিফট ভাউচারে কনভার্ট করে দেন। পরে গিফট ভাউচারে কনভার্ট করে দিছে, পরে আমি বাংলাদেশে সেটাকে ভাঙ্গায় কাজ করে নিছি। মানে একদিক দিয়ে হয় না, আরেক দিক দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই পাবেন, পাবেন না কেন? আজকে আজকে প্রথম ক্লাস, আপনারা তাও কতটা লাকি, মানে আর কি ওটা বলবো না, আপনার কতটা ভাগ্যবান যে মানে আর কি আপনাদেরকে সুন্দর করে বুঝাইতেছি। কিন্তু আমার বোঝানোটা কি পরিমাণে যন্ত্রণা ছিল সেটা আমি জানি। ঠিক আছে, কষ্টটা করেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে 100% দেওয়ার। এখন বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দিব, আর আপনাদের ভাগ্যের উপরে ছেড়ে দেব। কারেন্সি আর হচ্ছে সেলস ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা আমরা এটাই শেষ করি। মাল্টি কারেন্সি, সেলস, আরেকটা কি সেলস ট্যাক্স, তাই না? সেলস ট্যাক্স, সেলস, ওকে। এই দুইটা ট্যাক্স অ্যাড করব। কোন অ্যামাউন্টের উপরে ধরবো? নেট অ্যামাউন্টের উপরে। নেট অ্যামাউন্ট, ওকে। গ্রুপ ট্যাক্স খেয়াল রাখেন। এর থেকে একবারে 45 হয়ে যাবে। হ্যাঁ, এটাই দেখানোর জন্য আর কি গ্রুপ ট্যাক্স রেট। কারণ একটা প্রোডাক্টের উপরে আপনি দুইটা ধরতে পারেন না, একটা ধরতে হবে। গ্রুপ ট্যাক্স কি অ্যাড হয় নাই? একটু দেখি যদি। দেখেন তো 25 আসে। 25টা কিভাবে আসে? সেলস ট্যাক্স 10%, মাল্টি কারেন্সি 15%। এটা যেরকম সেলস এর ক্ষেত্রেও করতে পারছি, আমি পারচেজের ক্ষেত্রেও করতে পারবো। ঠিক আছে, আপনাদেরকে বুঝালাম যে মানে এভাবেও গ্রুপ ট্যাক্স অ্যাড করা যায়। ঠিক আছে, এই দুটার কাজই আমাদের সব থেকে বেশি। ওকে, finish the company settings, package, sales, customize. ওকে, ফাইন, আমাদের